এনার্জি আছে সবার মধ্যে? তোমরা যারা ক্লাস করছো প্রশ্নবিচিত্রা 4 নম্বর সেট মেলাচ্ছি। প্রশ্নবিচিত্রা 4 নম্বর সেটটা নিজের আগে প্র্যাকটিস করবে। আশা করি প্র্যাকটিস করেছো, তারপরেই ক্লাসে আসবে। ঠিক আছে? যদি প্র্যাকটিস না করে থাকো আগে নিজে চেষ্টা করো, তারপর ক্লাসটা দেখো। বোঝা গেল? পরের দিন 5 নম্বর সেট, ঠিক আছে? প্রশ্নবিচিত্রার কত নম্বর? 5 নম্বর সেট। পরের দিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিটের ইংলিশের 5 নম্বর সেট তোমরা বাড়িতে একবার চেষ্টা করবে, তারপর ক্লাসে আসবে। ঠিক আছে? আজকে 4 নম্বর সেট মেলানো হচ্ছে। আচ্ছা দেখো, তো আমরা জানি 4টে জিনিস থাকবে: সিন, আনসিন, গ্রামার, রাইটিং, তাই তো? ঠিক আছে, রাইটিংটা আমি উত্তর সমেত করে দিয়েছি, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরাও পেয়ে যাবে। আচ্ছা দেখো, সিন কি আছে? দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং। এক রাজা ছিল। রাজার কি ছিল? কুইন ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তার অনেক কটা বাচ্চা ছেলে মেয়ে ছিল। আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আলিসিয়া ছিল তাদের মধ্যে বড়জন। কি থেকে দিয়েছে এটা? দ্য ম্যাজিক ফিশবোন। খুব সুন্দরভাবে টেক্সটটা আমরা পড়েছিলাম তো, সুন্দর করে আমি বুঝিয়েছিলাম। আচ্ছা তাহলে তোমরা নিজেরা একবার পড়ে নেবে, তারপর উত্তরে আসবে। আমি উত্তর করাচ্ছি, দেখো। আলিসিয়া ওয়াজ দা, কি হবে? এল্ডেস্ট। আলিসিয়া তো বড় মেয়ে ছিল, তাই তো? রাইট দাও। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ, তাহলে রানীর বাবা কি ছিল? একজন মেডিকেল ম্যান। তাহলে মেডিকেল ম্যান। পারবো না এগুলো? 2 নম্বর তো পেয়ে গেলাম। হু লুকড আফটার দ্য সেভারাল চিলড্রেন অফ দ্য কিং, এই যে কিং এর যে এতগুলো ছেলে মেয়ে ছিল তাদেরকে দেখভাল কে করতো? তাই তো? তো হু দিয়ে যদি প্রশ্ন থাকে, হু দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা শুধু উত্তর লিখে দিলেই হবে। হু এর জায়গায় উত্তরটা লিখে দিলেই হবে। বাদ বাকি এখানে যা রয়েছে এখান থেকে সব লিখে দাও। বোঝা গেল? এবার এইটুকু অংশ তুমি লিখলেও হবে, না লিখলেও হবে। বুঝা গেল? এটা আলিসিয়ার জন্যই তো এসছে, দ্য এল্ডেস্ট চাইল্ড। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা তাহলে হু দিয়ে প্রশ্ন করলে হু এর জায়গায় আমরা মেন উত্তরটা বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে সব লিখে দেবো। আচ্ছা তারপরে দেখো, হাউ মাচ স্যামন ডিড দ্য কিং ওয়ান্ট টু বাই, তাহলে রাজা কতটা স্যামন মাছ কিনতে চাইছিল? তাহলে এ পাউন্ড অ্যান্ড আ হাফ, তার মানে 1.5 পাউন্ড, তাই তো? আচ্ছা তাহলে আমাদের সাবজেক্ট কোনটা? দ্য কিং। যে কিনতে চাইছে সেই তো সাবজেক্ট, দ্য কিং বসিয়ে দিলাম। ডিড দিয়ে প্রশ্ন, মানে ডিড যদি থাকে তাহলে ওয়ান্ট কি হয়ে যাবে? ওয়ান্টেড। ডিড থাকলে ভার্বের কত নম্বর ফর্ম হবে? সেকেন্ড ফর্ম। তাহলে ওয়ান্টেড সেকেন্ড ফর্ম কি? ওয়ান্টেড। ঠিক আছে, তারপরে কি আছে? টু বাই। টু বাই হলো। এবার এখান থেকে এটুকু আমরা প্রশ্ন থেকে লিখবো, এ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যামন, তাই তো? সবাই লিখেছি তো? তারপরে হু কেম রানিং আফটার দ্য কিং, দেখো এখানে আবার হু দিয়ে প্রশ্ন রয়েছে, তাই না? তাহলে হু এর জায়গায় উত্তর লিখে দেবো। কে দৌড়ে এসেছিল রাজার কাছে? দ্য ফিশমঙ্গার্স আর্ন এরান্ড বয়, হলো। এটাই তো মেন আমাদের উত্তর। তাহলে হু এর জায়গায় আমরা এটা লিখে দেবো। এটা আমরা কোথায় পাবো? টেক্সটে আছে না? তারপরে কেম থেকে পুরোটা যেমন আছে তেমন লিখে দেবো, জিজ্ঞাসা চিহ্ন উঠে গিয়ে ফুল স্টপ হয়ে যাবে। এই যে দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয় কেম রানিং আফটার, তাহলে আমরা এখান থেকে দেখে দেখে লিখলাম। টেক্সটটা যে ভালো করে বুঝবে সে প্রশ্ন উত্তর দারুণভাবে করবে। আচ্ছা তারপর হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে বিকজ দিয়ে উত্তর করতে হবে। হোয়াই মানে কেন, বিকজ মানে কারণ। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নটা কি? হোয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, তাহলে কিং কেন ফিশমঙ্গারের শপে স্টপ হয়েছিল, দাঁড়িয়েছিল? তাহলে আমাদের সাবজেক্টকে দ্য কিং, দ্য কিংকে লিখে দিলাম। ডিড থাকলে ভার্বের কি ফর্ম হবে? সেকেন্ড ফর্ম। তাহলে স্টপের সেকেন্ড ফর্ম কি? স্টপ। কোথায় স্টপ করেছিল? ফিশমঙ্গার্স শপ, অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, হলো। দেখো হোয়াই দিয়ে প্রশ্ন রয়েছে, তাহলে হোয়াইয়ের পরিবর্তে আমরা কি লিখবো? বিকজ। এটুকু পারবো না? আচ্ছা এবার এখান থেকে আমাদের উত্তরটা লিখতে হবে, যেটা আমরা টেক্সট থেকে খুঁজে লিখে দেবো। হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। এটা কোথা থেকে লিখলাম দেখি তো, টেক্সটে কোথায় রয়েছে? এই যে হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। দেখতে পেলাম কোথা থেকে লিখেছি? এই যে হি থেকে হোম পর্যন্ত। এবার দেখো ট্রু ফলস। দেখো সঠিক হলে ট্রু আর ভুল হলে ফলস। বিফোর বাইং ফিশ, মাছ কেনার আগে
দ্য কিং নোটিসড অ্যান ওল্ড ওম্যান, তাহলে ওল্ড ওম্যানের ওপর কিং নোটিস করেছিল, তার মানে মাছ কেনার আগে রাজা ওই মহিলাটাকে দেখেছিল, বৃদ্ধা মহিলাকে। ঠিক কথা এটা? ভুল কথা, সে তো দেখতে পায়নি। পেয়েছে? পাইনি, আগে তো দেখতে পাইনি, তাহলে এটা কি হবে? ফলস। দ্য কিং হ্যাড সেভারেল চিলড্রেন, রাজার সেভারেল চিলড্রেন ছিল, মানে অনেক কটা ছেলে মেয়ে ছিল, ছিল তো, তাহলে এটা ট্রু। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পোয়েম, তাই তো? তাহলে আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটিল কাইট সেইড, ছোট্ট ঘুড়িটি বলছে আমি পারবো না, আমি বাবা পারবো না, ওই উপরে যদি পড়ে যাই, তাই তো? তাহলে কোথা থেকে এটা দেওয়া হয়েছে? হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই, ছোট্ট ঘুড়িটি কিভাবে ফ্লাই করতে শিখেছে। তো এটাও খুব সুন্দর করে তখন বুঝিয়েছিলাম তো। তো তোমরা নিজেরা আরেকবার পড়ে নেবে, তারপর উত্তর করবে। চলো উত্তর করি। দ্য লিটিল কাইট থট ইট কুড নট ফ্লাই, ছোট্ট ঘুড়িটি ভেবেছিল যে ওরা সম্ভব নয়, উঠতে পারবো না বাবা। দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটিল কাইট টু ট্রাই, বড় ঘুড়িটি ছোট্ট ঘুড়িটি বলেছিল, ছোট্ট ঘুড়িকে কি বলেছিল? শুধুই চেষ্টা করো, তুমিও পারবে। আচ্ছা, এবার সেন্টেন্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই যে শূন্যস্থানে উত্তরগুলো বসিয়ে দিয়েছি। প্রথমে কি আছে? দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য, তাহলে বিগ কাইট টুয়ার্ডস দ্য কোন দিকে গেছিল? শান্ত আকাশের দিকে, তাই না? শান্ত আকাশকে বলে ট্র্যাঙ্কুইল স্কাই। কোথা থেকে পেলাম এটা? টেক্সট থেকে পেলাম। দেখো ট্র্যাঙ্কুইল স্কাই, এই যে ট্র্যাঙ্কুইল স্কাই, এই ট্র্যাঙ্কুইল স্কাই কে যাচ্ছে? যে বলছে ও আই এম অফ, সে চলে গেল, বললো ঠিক আছে বিদায় বন্ধু, আমি চললাম, আমি উড়ে চলে গেলাম। বড় ঘুড়িটা বলে চলে গেল না? তারপরে দ্য লিটিল কাইটস পেপার, ছোট্ট ঘুড়িটির পেপারটা কি হয়েছিল? স্টিড অ্যাট দ্য সাইড, কোথায় আছে? এই যে দ্য লিটিল কাইটস পেপার স্টিড অ্যাট দ্য সাইড। তারপরে দেখো দ্য লিটিল কাইট লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, এখানে কি বলা হয়েছে? লিটিল কাইট লুকড অ্যাট দ্য, কোন দিকে তার লুক, কোন দিকে ছিল? আদার থিংস হাই ওভার হিজ হেড, তার মাথার উপরে জিনিসগুলোর দিকে তার লুক ছিল, ঠিক আছে? তাহলে এটাও আমরা কোথা থেকে লিখলাম? টেক্সট থেকে লিখলাম। আচ্ছা, এবার প্রশ্ন উত্তর দেখো। প্রশ্ন উত্তরে কি বলা হচ্ছে? হোয়াট ডিড দ্য লিটিল কাইট রিপ্লাই টু দ্য বিগ কাইটস অ্যাডভাইস, তাহলে হাউ ডিড দ্য লিটিল কাইট রিপ্লাই, ছোট্ট ঘুড়িটি রিপ্লাই দিয়েছিল বিগ কাইটের অ্যাডভাইসের, কি মানে বিগ কাইট তো একটা অ্যাডভাইস তাকে দিয়েছিল চেষ্টা করতে, তার উত্তর ছোট ঘুড়িটি কি দিয়েছিল? দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে কে? ছোট ঘুড়িটি, সেই তো রিপ্লাই দেবে, তাহলে দ্য লিটিল কাইট, এটা কোথা থেকে পেলাম? দ্য লিটিল কাইট। ডিড দিয়ে প্রশ্ন হলে ডিড, তাহলে ভার্বের কত নম্বর ফর্ম হবে? সেকেন্ড ফর্ম, তাহলে রিপ্লাই সেকেন্ড ফর্ম কি? রিপ্লাইড। যদি ওয়াই থাকে তাহলে ওয়াই সরে গিয়ে আইইডি হবে, আইইডি, রিপ্লাইড। তারপরে দ্যাট, রিপ্লাই দিয়েছে যে, ঠিক আছে? এবার এখান থেকে আমরা লিখব, কি লিখব? হি কুড নেভার ডু ইট বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, কারণ এখানে আই দিয়েছিল, তাই না? আইগুলোকে আমরা হি করে নেব, তাই তো? তাহলে হি কুড নেভার ডু ইট বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, সে পারবে না কারণ সে ভয় পাচ্ছে, দ্যাট হি উড ফল ইফ হি ট্রাই টু ফ্লাই, মানে সে পড়ে যেতে পারে যদি ওড়ে। তাহলে সুন্দর করে এটা লিখতে হবে। হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টির অ্যাট দ্য সাইট অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। আচ্ছা, তাহলে কি লিখবো? দ্য সাইট অফ দ্য বিগ কাইট রাইজিং আপ টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই মেড দ্য লিটল কাইটস পেপার স্টির, এই যে লিটিল কাইটস পেপার স্টির, ঠিক আছে? এই অংশটা আমি লাস্টে জুড়ে দিলাম। তাহলে কোন জিনিসটা তার ওই জিনিসের কাপুনি জিনিসটা এনেছিল? তাহলে দ্য সাইট অফ দ্য বিগ কাইট রাইজিং আপ টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, বড় ঘুড়িটি তার পাশ দিয়ে উপর দিকে শান্ত আকাশে উঠে গেল, এই জিনিসটার ফলেই তো ছোট্ট ঘুড়িটির পেপারটা কেঁপে উঠলো, দেখলাম না আমরা টেক্সটে ওই লাস্ট লাইনে। হোয়াট ডিড দ্য বিগ কাইট ফেয়ার, বিগ কাইট, হোয়াট ডিড দ্য বিগ কাইট ফেয়ার, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য বিগ কাইট, দ্য বিগ কাইট লিখলাম। ডিড আছে, ডিড থাকলে কি হবে? ফেয়ারের সেকেন্ড ফর্ম, ফেয়ারের সেকেন্ড ফর্ম কি হয়? ফেয়ার্ড, দ্যাট যে। এবার এখান থেকে উত্তর লিখব, ইফ দ্য লিটল কাইট ডিড নট ইভেন ট্রাই, যদি ছোট্ট ঘুড়িটি চেষ্টা না করে, হি উড নেভার লার্ন টু ফ্লাই অ্যাট অল, সে কোনোদিনই উঠতে পারবে না, তাই না?
তাহলে বড় গুড়িটি এটাই ভয় পেয়েছিল যে ছোট্ট গুড়িটি কখনো যদি চেষ্টা না করে তাহলে সে কখনো কি পারবে না, উঠতে পারবে না। দেখো আনসিনটা আমাদের একবার পড়ে নিতে হবে, ঠিক আছে? আমি একবার পড়ে নিচ্ছি তাড়াতাড়ি। দেখো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাদার ওয়াজ দ্য নোবেল লেডি। তাহলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তো সবাই শুনেছি। তার মা ছিলেন একজন নোবেল লেডি। নোবেল মানে মহান, মহান একজন ব্যক্তি। কেন মানুষ মহান শুধু টাকা পয়সার দিক থেকে হয় না, মনের দিক থেকেও মহান হয়। তিনি মনের দিক থেকে খুব মহান ছিলেন। তিনি গরিবদের দুঃখে দুঃখী হতেন, গরিবদেরকে সেবা করতেন, হেল্প করতেন। বিদ্যাসাগরের মা এরকমটা ছিল। শি লাভড টু লিভ অ্যামং দ্য পুয়ার ভিলেজার্স অ্যান্ড ডু গুড টু দেম। তিনি কি চাইতেন, যে গরিব গ্রামবাসীদের সাথেই তিনি কি করবেন, বাস করবেন এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর দেখো, ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার। একদিন বিদ্যাসাগর দেখলো যে তার মা শীতে কি করছে। ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার। তাহলে একদিন বিদ্যাসাগর তার মাকে দেখতে গিয়েছিল। কোন সময়? উইন্টারের সময়, মানে শীতকালে। হিজ মাদার হ্যাড অনলি অ্যান ওল্ড কটন শল অ্যান্ড হি ওয়াজ ওয়ারিং ইট। তার মায়ের শুধুমাত্র একটা পুরনো, একটু ছেঁড়া ফাটা টাইপের হবে একটা শাল তার ছিল, পুরনো শাল ছিল গায়ে, যেটাতে খুব একটা ঠান্ডা মানছে না। সি ওয়াজ ওয়ারিং ইট, যেটা সে পরেছিল। তাহলে বিদ্যাসাগর এসে দেখলো তার মা একটা পুরনো চাদর গায়ে দিয়ে আছে। বিদ্যাসাগর নোটিসড দিস অ্যান্ড সেইড টু হিমসেলফ, মাই মাদার হ্যাজ অনলি অ্যান ওল্ড কটন শল, আই উইল বাই আ গুড উলেন শাল ফর হার। তাহলে বিদ্যাসাগর এটা দেখে সে নিজে বলল যে আমার মায়ের পুরনো চাদর, আমি আমার মাকে একটা ভালো নতুন চাদর কিনে দেবো। সো হি বট আ গুড উলেন শাল ফর হার। তাই সে তার মায়ের জন্য একটা ভালো উলের শাল কিনে আনলো, তাই তো? হি গেভ ইট টু হার অ্যান্ড সেইড, সে তাকে এটা দিল এবং বলল, মাদার প্লিজ ইউজ দিস শাল, মা দয়া করে তুমি এই শালটা ব্যবহার করবে। শাল বুঝি তো, চাদরকে বলে। আচ্ছা, ইয়োর কটন শাল ইজ নট ওয়ার্ম অ্যান্ড ইটস ওল্ড টু। তোমার যে শালটা তুমি পরে থাকো সেটা কিন্তু কি সেরকম গরম দেয় না, এবং এটা কিন্তু ভীষণ পুরনো। ভগবতী দেবী স্মাইল্ড, তাহলে তার মায়ের নাম কি? ভগবতী দেবী। ভগবতী দেবী স্মাইল করলো অ্যান্ড টুক দ্য নিউ শাল ফ্রম হার সন অ্যান্ড কেপ্ট ইট ইন হার বক্স। তাহলে ভগবতী দেবী একটু স্মাইল করলো এবং সেটা নিয়ে সে তার কি একটা বক্সের মধ্যে রেখে দিলেন। এরপরেও আরও রয়েছে গল্পটা, তোমাদেরকে এইটুকু অংশই দেওয়া হয়েছে, ঠিক আছে? তার মা এতটাই মানে দয়ালু ছিল যে গরিব মানুষ তাদের শাল নেই, সে নিজে ভালো শাল কী করে পরবে। তো এরকম আরও ঘটনা আছে। যাই হোক, একটা ছোট্ট পার্ট এখানে দেয়া হলো। এবার এর ওপর ভিত্তি করে আমাদের কি প্রশ্ন উত্তর হয়েছে আমরা তার উত্তর করব। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে কি, দ্য সল অফ একবার যদি ভালো করে পড়ে নি, উত্তর করা কোনো ব্যাপার, সব মনে আছে। দ্য সল অফ বিদ্যাসাগরস মাদার ওয়াজ নট ওয়ার্ম অ্যান্ড ইট ওয়াজ কি হবে, ওল্ড। তাহলে এই যে সলটা বা এই চাদরটা বিদ্যাসাগরের মায়ের কি, সেটা সেরকম উষ্ণতা দিচ্ছিল না, গরম দিচ্ছিল না, এটা কেমন ছিল, ওল্ড, পুরনো ছিল। বিদ্যাসাগরস মাদার টুক দ্য নিউ সল অ্যান্ড কি করেছিল, কেপ্ট ইট ইন হার বক্স। মানে ছেলে ওই শালটা নিয়ে আসার পর তার মা কি করেছিল, ওটাকে নিয়ে বক্সের মধ্যে রেখেছিল। আমরা লাস্ট লাইনেই তো দেখলাম না, এই যে কেপ্ট ইট ইন হার বক্স। দেখো, বিদ্যাসাগর মাদার লিভড অ্যামং দ্য পুয়ার ভিলেজার্স, এটা প্রথম দিকের ঘটনা ছিল। তারপরে ঘটনা কি ছিল, বিদ্যাসাগরস মাদার হ্যাড অ্যান ওল্ড কটন শল, তার একটা পুরনো চাদর ছিল, এটা 2 নম্বর ঘটনা। 3 নম্বর হচ্ছে বিদ্যাসাগর বট আর নিউ উলেন শাল, বিদ্যাসাগর একটা কি নিউ উলেন শাল নিয়ে এসেছিল, এটা হচ্ছে 3 নম্বর ঘটনা। আর 4 নম্বর ঘটনা হচ্ছে বিদ্যাসাগর গেভ দ্য নিউ উলেন শাল টু হিজ মাদার, সে তার মাকে ওই নিউ শালটা দিয়েছিল। এইটা পরপর ঘটনা। তাহলে ঘটনা অনুযায়ী আমরা পাশে 1 2 3 4 করে লিখবো। তাহলে এগুলোর মধ্যে প্রথম ঘটনা হচ্ছে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। এবার আমরা প্রশ্ন উত্তর করব। দেখো, হু ওয়াজ দ্য নোবেল লেডি, নোবেল লেডি কে ছিল, বিদ্যাসাগরের মা, তাই তো? তাহলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখে দেবো, তাই তো? তারপর কি লিখবো, মাদার। এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট।
তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাপোস্ট্রফি এস সাগর এর মা। ঠিক আছে, তারপরে তার নামটা লিখে দেবো। নামটা তো লাস্টে পেয়েছি, কি নাম ছিল? ভগবতী দেবী। তাহলে এখানে কমা দিয়ে আমরা নামটা লিখবো, তারপরে আবার কমা দেবো, দিয়ে আমাদের প্রশ্নের লাইনে বাদ বাকি খণ্ডটা লিখে দেবো। ওয়াজ দ্য নোবেল লেডি, ওয়াজ দ্য নোবেল লেডি, জিজ্ঞাসা চিহ্ন কেটে কি হয়ে যাবে? ফুল স্টপ। না লিখলেও হবে, হু দিয়ে প্রশ্ন করেছে, তুমি হুয়ের জায়গায় শুধু উত্তরটা বসিয়ে দেবে। ঠিক আছে, ওখানে তুমি এই শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাদার লিখলে ভালো হয়। হোয়ার ডিড ঈশ্বরচন্দ্র গো টু সি হিজ মাদার? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় গিয়েছিল তার মাকে দেখার জন্য? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ঈশ্বরচন্দ্র, তাই তো, বিদ্যাসাগর। যাই হোক, এখানে ঈশ্বরচন্দ্র রয়েছে, আমরা সাবজেক্ট লিখে দিলাম। ডিড থাকলে কি হবে? গোয়ের কি হবে? গোয়ের পাস্ট ফর্ম হবে। পাস্ট কি হয়? ওয়েন্ট। কোথায় গিয়েছিল? টু সি হিজ মাদার, তাই তো। তাহলে কোথায় সে তার মাকে দেখতে গিয়েছিল? ওয়েন্ট টু এ ভিলেজ। দেখো এই যে এখান থেকে এইটুকু, আমরা আমাদের মেন উত্তর হচ্ছে এখান থেকে এইটুকু। ওয়েন্ট গিয়েছিল কোথায়? টু আ ভিলেজ। তারপরে আবার এখান থেকে এইটুকু কমপ্লিট করে দেবো, টু সি হিজ মাদার। তাহলে কি করে আমরা উত্তরটা লিখলাম? হোয়ার দিয়ে প্রশ্ন করেছে, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, তারপরে মেন যে উত্তরটা, কোনো একটা নির্দিষ্ট স্থানে কেউ যদি কোনো জায়গা থেকে যায় টু বসে, তাহলে টু বসলো, তারপর কোথায় গিয়েছিল? গ্রামে, তাহলে এ ভিলেজ। আচ্ছা, তারপরে কি করতে মানে বাকিটা তো প্রশ্নই রয়েছে, টু সি হিজ মাদার, তার মাকে দেখতে গেছিল, তাহলে টু সি হিজ মাদার। আচ্ছা, এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। লাস্ট উইক আই স, এখানে কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? ঠিকঠাক, মানে যেখানে যেটা বসবে সেখানে সেটা বসাতে হবে। কি বসাতে হবে? আর্টিকেল বসাতে হবে, অথবা কি বসাতে হবে? প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমরা কি বসাবো? এখানে আমরা আর্টিকেল বসাবো। ঠিক আছে, তাহলে ও, ওটা তো ভাওয়েল, কিন্তু ও এর উচ্চারণটা এখানে ওয়া হয়ে যাচ্ছে, ওয়ান, ওয়া। তাহলে ও এর উচ্চারণ ওয়া হয়ে গেলে হবে না, তাই তো। তো তখন ভাওয়েল বসবে না, মানে অ্যান বসবে না, কি বসবে? এ। তাহলে এ ওয়ান ডে ম্যাচ। তারপর দেখো দ্য বার্ড ফ্লিউ, এখানে কি আছে? ওভার লিখেছি আমি, হার হেড, তার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আমি প্রিপোজিশনের ক্লাসে বুঝিয়েছিলাম না, ওপর দিয়ে ক্রস করে চলে গেলে কি হয়? ওভার হয়। আচ্ছা, অমিত উইল কাম, দেখো নাইট, যদি শুধু নাইট, যদি শুধু আফটারনুন, শুধু মর্নিং এরকম থাকে, তার আগে সবসময় অ্যাট প্রিপোজিশন বসবে। আর যদি এগুলোর আগে দা ইন চলে, সরি দা চলে আসে, তাহলে তার আগে ইন বসবে। বুঝা গেল? তো একদম ডাইরেক্ট নাইট, তার আগে অ্যাট হবে। দিনের কোনো একটা নির্দিষ্ট সময়কে যদি বলা হয় তখন অ্যাট বসে। এবার দেখো দ্য প্যারেন্টস উইথ দেয়ার সন, এখানে ইজ আর আর এর মধ্যে কি হবে? আর হবে। তাহলে প্যারেন্টস প্লুরাল তো, তাই তো। আচ্ছা, তারপরে দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। ইচ কথাটা যখন চলে আসবে, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ক্লাস করেছি না, ইচ হলেই সিঙ্গুলার ভার্ব চায়। এই দুটোর মধ্যে সিঙ্গুলার কোনটা? হ্যাজ, তাহলে হ্যাজ বসে যাবে, তাই তো। তারপর দেখো দ্য স্টুডেন্টস অলওয়েজ, স্টুডেন্টস প্লুরাল না, তাহলে প্লুরাল হলে কি হয়? আর অলওয়েজ মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল, মানে প্রত্যেকটা সময়ের ব্যাপার। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে না, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে কাম হচ্ছে ভার্বের কি? ফার্স্ট ফর্ম। ঠিক আছে, যদি এটা শুধু স্টুডেন্ট থাকতো তাহলে এটা কামস হতো, বোঝা গেল। আর যদি পাস্ট বোঝাতো তাহলে কেম হতো। এবার এখানে কি বলা হচ্ছে? প্রেফিক্স সাফিক্স যুক্ত করে কি করতে হবে? সুইটেবল প্রেফিক্স অথবা সাফিক্স। প্রেফিক্স মানে যেটা আগে বসে, সাফিক্স মানে যেটা পরে বসে, ছোট্ট একটা খণ্ড। তো কোথায় কোনটা বসবে সেই অনুযায়ী বসাতে হবে। দেখো এখানে আছে এনজয়, আমি সেটা করেছি এনজয়েবল। এই যে এ বি এল ই যুক্ত করলাম, কারণ এখানে এ বি এল ই যুক্ত করলে এটা বেশি ঠিকঠাক লাগছে। তাহলে ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট, এটা একটা এনজয়েবল মোমেন্ট, মানে এনজয় করার মতো, ঠিকঠাক। ঠিক আছে, তাহলে লাস্টে আমরা এবেল যুক্ত করে দিলাম, এবং এবেল এটা যেহেতু এনজয়ের লাস্টে লিখলাম, তাই এটা কি হয়ে গেল? সাফিক্স। এটাতে আমরা সাফিক্স যুক্ত করলাম। না, এনজয়মেন্ট হবে না, ইট ওয়াজ অ্যান এনজয়মেন্ট মোমেন্ট হয় না, এনজয়েবল হবে। তারপর দেখো রেহান ওয়াজ, দেখো এখানে কি হচ্ছে? পেশেন্ট, তাই তো। তাহলে এটা কি হবে? ইমপেশেন্ট।
তাহলে প্রথমে আইএম যুক্ত করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? প্রেফিক্স। ঠিক আছে, তাহলে পেশেন্ট মানে কি? তার মধ্যে ধৈর্য আছে, ইমপেশেন্ট মানে ধৈর্য নেই। তাহলে রেহানের মধ্যে সেই ধৈর্যটা ছিল না যে রেজাল্টটা সে জানবে বা বুঝবে। আচ্ছা, এবার দেখো আমাদের কি করতে হবে? বাক্য রচনা, মেক মিনিংফুল সেন্টেন্স। এগুলো তোমরা নিজেদের মতো করে করবে, তাও আমি বলে দিচ্ছি। দেখো, ফ্রেন্ডলি দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখতে পারবো না? হ্যাঁ, দেখো আমি আমার মতো করে লিখেছি একটু বড় করে, যে আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ অল দ্য স্টুডেন্টস, লেখা আছে। তোমরা তোমাদের মতো লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো এক্সাইটেড মানে ভেতরে খুব উত্তেজনা। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি আমার মতো লিখেছি, দ্য চিলড্রেন ওয়ার হাইলি এক্সাইটেড বিফোর গোয়িং অন দ্য স্কুল ট্রিপ। তাহলে স্কুল ট্রিপে যাওয়ার আগে চিলড্রেনরা ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিল। তোমরা তোমাদের মতো লিখতে পারো। বলো অঙ্কিতা কি লিখেছো? হ্যাঁ, ও যেটা লিখেছে ওটাও হবে। আচ্ছা, এবার দেখো কি বলা হচ্ছে, ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং ফ্রম। দেখো এখানে যে দুটো ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই দুটো ওয়ার্ডের বিপরীত শব্দটা আমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজতে হবে। এটাই এখানে বলছি, যে নাম্বার 3 বলছে না, 3 মানে 3 নম্বরেই আমাদের আনসিন প্যাসেজটা ছিল। তাহলে আনসিন প্যাসেজ থেকে খুঁজে বসাতে হবে। তাহলে সোল্ড মানে কি? বিক্রি হওয়া। তাহলে বিক্রি হওয়ার বিপরীত কি? কেনা। কেনা হিসেবে আমি যদি বাই লিখি হবে না, কারণ এখানে সেল নেই, সোল্ড আছে, সেলের পাস্ট ফর্ম। তাই বাই লিখলে হবে না, বাইয়ের পাস্ট ফর্ম লিখতে হবে। কি হবে? বট। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো রিচ মানে ধনী, তাই তো? তাহলে এর বিপরীত শব্দ আমরা লিখবো, ওখান থেকে খুঁজে আমরা পেয়েছি না, পুয়োর কথাটা পেয়েছি তো। তাহলে এখানে কি লিখবো? পুয়োর। এখানে কি বলছে? যে আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ সেন্টেন্সেস, কোনটা কি ধরনের সেন্টেন্স। দেখো, স্পিক দ্য ট্রুথ, তাই তো? দেখো যে সেন্টেন্সগুলো মুন্ডু থাকে না, সেগুলো হয়ে যায় কি? ইম্পারেটিভ সেন্টেন্স। মুন্ডু মানে সাবজেক্ট নেই প্রথমে, হিরো নেই অথবা হিরোইন নেই। দেখো ভার্ব দিয়ে ডাইরেক্ট শুরু হচ্ছে, স্পিক, এটা কি ভার্ব। তাহলে স্পিক দ্য ট্রুথ কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এই যে এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে এটা কি হয়ে যাবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এই চিহ্নটা দেখে বুঝে গেলাম। আবার এখানে হাউ এরকম একটা সেন্স বোঝাচ্ছে। টেল হার টু ড্রাই ইট, এখানে দেখো টেল দিয়ে শুরু হচ্ছে, টেল হচ্ছে একটা ভার্ব, প্রথমে কোনো সাবজেক্ট নাউন এসব কিচ্ছু নেই। তো এটাও তাহলে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ নো মানি অ্যাট অল, দেখো ইউ প্রথমে, ইউ তো সাবজেক্ট, তারপরে কি আছে দেখো ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব বসে সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, তার মানে এগুলো সব অ্যাজার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে। এখানে কি ছিল? ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, তাহলে গাছ আমাদের বন্ধু। এই নিয়ে একটা তোমাদের হিন্টস দিয়ে দেবে, এরকম টাইপের লিখতে দিতে পারে। ঠিক আছে, তো আমি হিন্টস অনুযায়ী সুন্দর করে লিখে দিয়েছি। ঠিক আছে, পুরোটা উত্তর করে দেওয়া আছে। এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আর তোমরা যারা ক্লাস করছো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোথাও সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসবে। এই ক্লাসগুলো করার আগে কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করাচ্ছি। আমি কিন্তু প্রথম দিকে টেক্সটগুলো ভালো করে বুঝিয়েছি, তারপর টেক্সটের প্রশ্ন উত্তর করিয়েছি, টেক্সটের গ্রামারগুলো সুন্দর করে বুঝিয়েছি, টেক্সটের রাইটিংয়ের ক্লাসগুলো হয়েছে। এখন হচ্ছে আমাদের প্রশ্নবিচিত্রা। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পর আসছি। প্রশ্নবিচিত্রা হতে হতে আমি সামনে একটা সাজেশন দেবো, যেটা তোমরা পেয়ে যাবে অনলাইন ক্লাসে, এবং ওরাও পাবে। সাজেশনের এই প্রশ্নগুলো ভালো করে পড়বে আর এই সেটগুলো দেবে, দেখবে তোমার ইংলিশ পরীক্ষা কত ভালো হবে। আমি গ্রামার বা যাবতীয় যা করাচ্ছি সব কিন্তু বুঝিয়ে করাচ্ছি, সেই বোঝার চেষ্টা করতে হবে তোমাদের। ঠিক আছে, আজকের ক্লাস এখানে। সবার ক্লাস ভালো লেগেছে? ঠিক আছে।